সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল, ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস করা হয়েছে, আদালতের পর্যবেক্ষণ। জুলাই আগস্ট গণহত্যায় সাবেক মন্ত্রী উপদেষ্টা সহ 16 আসামি ট্রাইব্যুনালে। শেখ হাসিনার জুলাই আগস্ট গণহত্যার মাস্টার মাইন্ড গুম কমিশনের প্রতিবেদনের তথ্য। সরকারি বেসরকারি স্কুলে ভর্তির লটারি অনুষ্ঠিত, মাধ্যমিকের শিক্ষার্থীদের কওমি মাদ্রাসায় যাওয়ার কারণ খুঁজে দেখতে হবে, জানালেন শিক্ষা সচিব। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করে রায় দিয়েছে হাইকোর্ট। এর ফলে তত্ত্বাবধায়ক বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা বাতিল হলো। পুনর্বহাল করা হয় গণভোট ব্যবস্থা। অসাংবিধানিক পন্থায় ক্ষমতা দখল এবং সংবিধানের মৌলিক বিষয়াবলী সংশোধন অযোগ্য সংক্রান্ত সংবিধানের 7 ক এবং খ অনুচ্ছেদ বাতিল করা হয়েছে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দিয়েছে। রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস করা হয়েছিল। পঞ্চদশ সংশোধনী ছিল সংবিধানের ত্রয়োদশ সংশোধনী নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংক্ষিপ্ত রায়ের পরিপন্থী। রায়ে গণভোট ফিরিয়ে আনা হয়েছে। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপ সহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনী আইন 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাশ হয়। এই সংশোধনী বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছিলেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্টজন। পরে মামলায় পক্ষভুক্ত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র এবং নির্বাচনকে সুসংহত করে, যেহেতু তত্ত্বাবধায়ক ব্যবস্থাও সংবিধানের একটা মূল কাঠামো। এই কারণে আজকে আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে শুধুমাত্র সাংবিধানিক নয়, সাংবিধানিক এবং সংবিধানের একটা মূল কাঠামোর অংশ বলে রায় দিলেন, যেটা আমি মনে করি একটা ঐতিহাসিক। এটা ঐতিহাসিক এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা আমি বলবো যে দূর হলো, যেটা ছিল পঞ্চদশ সংশোধনী। আমি খুব উৎফুল্ল, আনন্দিত এবং আমি অত্যন্ত সন্তুষ্ট এই রায়ে। আমি মনে করি যে এই রায়টা একটা ঐতিহাসিক রায়, এটা একটা সেমিনাল জাজমেন্ট। 15th অ্যামেন্ডমেন্ট করে তারা জনগণের ভোটের অধিকার হরণ করেছেন। যেখানে জনগণ হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক, সেই জনগণকে অবজ্ঞা করে 15th অ্যামেন্ডমেন্ট করেছেন। আদালত সমস্ত কিছু বিশ্লেষণ করে যে জাজমেন্টটা দিয়েছেন সেটা হচ্ছে দিস জাজমেন্ট অফ দি 15th Amendment is unconstitutional and ultra virus to the Constitution. কেয়ারটেকার গভর্নমেন্ট বলছেন সংবিধানের মৌলিক কাঠামোতে রূপান্তরিত হয়েছে। কেন? কারণ কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল ইলেকশন করা যায় না। আর যেহেতু ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল ইলেকশন করা যায় না, ডেমোক্রেসি এনশিওর করা যায় না। এই জন্য তিনি বলছেন কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম ইজ এ বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশন। কয়েকজন লোক টেবিলে বসে সংস্কার করা যায় না। জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারি সংসদে পরিপূর্ণ সংস্কার করবে, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, সঠিক ভোটের জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থার প্রবর্তক বেগম খালেদা জিয়ার সরকার। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের আর্থিক সহায়তা অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনীতিবিদদের উদ্দেশ্য খারাপ হলে কোনো সংস্কারই কাজে আসবে না। বিএনপি ঘোষিত 31 দফা বাস্তবায়নে বদ্ধপরিকর জানিয়ে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, সঠিক নির্বাচনের জন্যই প্রয়োজন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আওয়ামী লীগ দেশকে ধ্বংস করার পরও যে বাংলাদেশ দাঁড়িয়ে আছে তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সার্বিক সংস্কারের ফসল বলেও বিএনপি নেতারা দাবি করেন। গোপন কারাগারে গুম, নির্যাতন, খুনের নিউক্লিয়াস শেখ হাসিনা। এসব অপরাধে তার সম্পৃক্ততা সরাসরি পাওয়া গেছে। গুম কমিশনের প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। পাশাপাশি ছাত্র জনতার অভ্যুত্থানে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 2 মাস সময় বাড়িয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া জুলাই আগস্ট গণহত্যায় আনিসুল হক সহ 16 জনের বিরুদ্ধে তদন্ত 2 মাসের মধ্যে শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালের। একই সাথে 3 মাস পর ওবায়দুল কাদেরের দেশ ছাড়ার বিষয়ে জানতে চেয়েছে আদালত। SM ফাইজের রিপোর্ট। জুলাই আগস্ট গণহত্যা মামলায় যখন আওয়ামী লীগের 12 মন্ত্রীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়,
তখন অনেকেই ছিলেন বিমর্ষ। সবচেয়ে বিমর্ষ দেখা গেছে জোনায়েদ আহমেদ পলককে। তবে হাস্যোজ্জ্বল ছিলেন রাশেদ খান মেনন ও হাসানুল হক হিনু। মঙ্গলবার বেলা 12টার দিকে গাজীপুর, কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জ কারাগার থেকে হাজির করা হয় সাবেক 12 মন্ত্রী, প্রতিমন্ত্রী, 1 সচিব ও বিচারপতি সহ 16 জনকে। আদালতের কার্যক্রম শুরুতেই শেখ হাসিনার বিষয়ে তদন্ত শেষ হয়নি জানিয়ে 2 মাসের সময় চায় প্রসিকিউশন টিম। তুলে ধরা হয় গুম কমিশনের রিপোর্ট। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া সব গুম, হত্যার মাস্টারমাইন্ড ছিলেন শেখ হাসিনা। 16 বছর ধরে বাংলাদেশে যে সমস্ত এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের ঘটনা ঘটেছে, নিষ্ঠুরতম পন্থায় মানুষকে বছরের পর বছর গোপন কারাগারে আটক রাখা হয়েছে, তাদেরকে নিষ্ঠুরতম পন্থায় হত্যা করে তাদের লাশকে নদীতে বা খালে বিলে ভাসিয়ে দেওয়া হয়েছে, ডুবিয়ে দেওয়া হয়েছে। এই অপরাধগুলোর সাথে প্রধানমন্ত্রী, তদানীন্তন প্রধানমন্ত্রী এবং অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা সরাসরি সম্পৃক্ত ছিলেন মর্মে সেই কমিশন তাদের মতামত ব্যক্ত করেছেন। সাবেক মন্ত্রী, উপদেষ্টা, বিচারপতি ও সাবেক সচিব সহ 16 জনের তদন্ত রিপোর্ট 2 মাসের মধ্যে দাখিলের নির্দেশও দিয়েছেন আদালত। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা এবং গুম সংক্রান্ত যে অপরাধ, সেগুলোকে মিলিয়ে তদন্ত রিপোর্ট দাখিল করতে হবে। সেই ব্যাপারে আমরা সময় চেয়েছি, আদালত 2 মাস সময় দিয়েছেন। আগামী 18ই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী তারিখ ধার্য থাকবে এবং আমরা চেষ্টা করব এর মধ্যে যাতে একটা অগ্রগতি প্রতিবেদন অথবা সম্ভব হলে তদন্ত প্রতিবেদন যাতে আমাদের তদন্ত সংস্থা দিতে পারে, সেই ব্যাপারে আমরা দিনরাত কাজ করব, আমরা সচেষ্ট আছি। গ্রেপ্তারি পরোয়ানা থাকার পরেও দীর্ঘদিন পলাতক থেকে ওবায়দুল কাদের কিভাবে দেশ ছেড়েছেন সে ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ব্যাখ্যা চেয়েছে ট্রাইব্যুনাল। জানতে চাওয়া হয়েছে শেখ হাসিনাকে ফেরাতে জারি করা রেড অ্যালার্টের অগ্রগতিও। শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী আমলাদের বিরুদ্ধে অভিযোগের পরবর্তী শুনানি 18 ফেব্রুয়ারি ঠিক করেছেন আদালত। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। দেশের সব সরকারি বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তিতে ডিজিটাল লটারি অনুষ্ঠিত হয়েছে। সরকারি স্কুলে লটারি উদ্বোধন করেন শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমিরুল ইসলাম। বেসরকারি স্কুলে লটারির উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়ের। লটারির মাধ্যমে কে কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়েছে তা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বাউসের দেয়া লিঙ্কে প্রবেশ করে নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফলাফল ডাউনলোড করা যাবে। জানানো হয় 2025 শিক্ষাবর্ষে মাওসির আওতাধীন 680টি সরকারি ও 3198টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইনে ভর্তি আবেদন নেওয়া হয়। প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য 680টি সরকারি বিদ্যালয়ে 1,08,716টি আসনের বিপরীতে 6,35,072টি আবেদন জমা পড়ে। আর 3,198টি বেসরকারি বিদ্যালয়ে 10,07,673টি আসনের বিপরীতে 3,48,467টি আবেদন জমা পড়ে। অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়ের বলেন, দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলো থেকে অনেক শিক্ষার্থী কওমি মাদ্রাসায় চলে যাচ্ছে। কেন এমনটা হচ্ছে কারণ খোঁজা জরুরি বলে মন্তব্য করেন তিনি। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশনের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।